আচ্ছা শুনেন সবাই। তাহলে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে প্রাইভেসি। হুম। প্রাইভেসি চ্যাপ্টার থেকে পড়বেন হচ্ছে, ধরেন, ডেটা প্রাইভেসি বলতে কি বুঝো? হ্যাঁ, ডেটার প্রাইভেসি বলতে কি বুঝো? এই যে দেখেন লেখা আছে ইনফরমেশন প্রাইভেসি। সোজা কথা, যে একজন মানুষের যে নিজস্ব ডেটাগুলো আছে, সেই ডেটাগুলা তার আনঅথরাইজড কোনো অ্যাক্সেস যদি হয় তাহলে সেটা কি, তার প্রাইভেসি লঙ্ঘন হয়। সো তার নিজস্ব ডেটার যেই প্রোটেকশন, সেই প্রোটেকশনটাই কি, ডেটার প্রাইভেসি। আচ্ছা, আমি আপনাদের বিভিন্ন ধরনের ডেটা প্রাইভেসি শিখাইছি না? হ্যাঁ, ফিনান্সিয়াল ডেটা, তারপরে হেলথ ডেটা, তারপরে হচ্ছে আপনাদের বাচ্চাদের পার্সোনাল ডেটা, চিলড্রেনদের পার্সোনাল ডেটা। তাহলে আমি যদি জাস্ট সিম্পল কয়েকটা বলি যে কি কি ধরনের ডেটা প্রাইভেট, তখন আপনি কি করবেন? এরকম এত কথা লিখবেন না, এখানে অনেক জিনিস লেখা, এগুলা না। শুধুমাত্র লিখবেন ধরেন ফিনান্সিয়াল ডেটা। কি কি ফিনান্সিয়াল ডেটা? ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। এই যে এখানে লেখা আছে দেখেন, এখানে সুন্দর মতো দেওয়া আছে যে ক্রেডিট কার্ড ইনফরমেশন, ব্যাংকের কার্ডের ইনফরমেশন, ব্যাংকের কার্ডের পিছনে সিভিভি নাম্বার, পিন নাম্বার। হ্যাঁ, আমরা এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করি, সেগুলোর পিন নাম্বার গুলা। হ্যাঁ, কিংবা আপনার বেতন, হ্যাঁ আপনার বেতন, স্যালারি, পেরোল ইনফরমেশন, এগুলা হচ্ছে কি ফিনান্সিয়াল ডেটা হিসেবে প্রাইভেট ডেটা। ব্যাস। তারপরে আসেন, তারপরে মনে করেন যে হেলথ ইনফরমেশন। হেলথ ইনফরমেশন, আপনার যত ডায়াগনস্টিক ইনফরমেশন আছে, আপনার যত ল্যাবের রিপোর্ট আছে, এগুলা কি সবই হচ্ছে হেলথ ইনফরমেশন। আর এদিকে চিলড্রেনদের পার্সোনাল ডাটা, অর্থাৎ শুধু মেইন পয়েন্টে অল্প অল্প করে লিখবেন। পারবেন না? যদি এরকম প্রশ্ন আসে যে হ্যাঁ, কোন ধরনের ডেটা প্রাইভেট, কিছু উদাহরণ দাও। আচ্ছা, তারপরে এখানে আর আছে, এখানে অধিকাংশই পড়ার কিছু নাই, জাস্ট খালি স্কিপ করে যাবেন। মানে হয়তো পড়াইছে অনেক কিছু, বাট পরীক্ষার জন্য সবকিছু অত ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে মনে করেন ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে কি বোঝায়? ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস মানে কি, যে যখনই আমরা কোনো ইউজার থেকে ডাটা কালেক্ট করব, যখনই আমরা কি করব, ইউজার থেকে ডেটা কালেক্ট করব, সেই কালেকশনটা যাতে ফেয়ার প্রসেসে হয়। ইউজার ডাটা কালেক্ট করতেই হয়, বিজনেসের জন্য ইউজারের ডাটা কালেক্ট করাই লাগে, কিন্তু সেটা যাতে ফেয়ারলি হয়, সেটার জন্য এখানে দেখেন একটু নিচে, এই যে দ্য বেসিক টেনেটস, দ্য বেসিক টেনেটস অফ দ্য ফলোইং লিস্ট ইজ দ্য বেসিক টেনেটস, এগুলা পড়াইছি না? অর্থাৎ নোটিস, ইউজারকে জানাইতে হবে যে আমি তার ইনফরমেশন নিচ্ছি, কি কাজে নিচ্ছি, কতটুকু ইনফরমেশন আমি নিব। তারপরে তার চয়েস থাকতে হবে, সে আমাকে ইনফরমেশন দিবে কি দিবে না। তারপরে হচ্ছে আহ হ্যাঁ, এই যে এরকম। তারপরে সিকিউরিটি, অর্থাৎ ইউজার থেকে ইনফরমেশন নিলেন, কিন্তু সেটা যাতে আপনার কোম্পানি থেকে আবার ডেটা ব্রিচ না হয়ে যায়, সেটার জন্য এনাফ সিকিউরিটি মেজারমেন্ট নেওয়া, সেটা ইউজারকে জানানো, প্রয়োজনে নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট হায়ার করা, এই জিনিসগুলা। তারপরে আসেন কারেকশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসেন কারেকশন। তার মানে কি, যে ইন্ডিভিজুয়ালের রাইটস আছে, যে তার অ্যানসার, যেমন আমাদের এনআইডির নাম ভুল আসতো, তখন আমরা কি কারেকশনের জন্য অ্যাপ্লাই করি না? সেটা আমাদের রাইটস। তারপর অন্যান্য, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এই কয়টা পয়েন্ট একটু মনে রাখবেন। প্রশ্ন কিভাবে আসে? প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে সরাসরি আসে, এটা লেখো, এটা ডিফাইন করো। মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন, আবার কখনো প্রশ্ন কিভাবে আসে, এই পয়েন্টগুলো ইউজ করে লিখতে হয়, একটা স্টোরি বা একটা সিচুয়েশনের মতো আসে। হ্যাঁ, সেরকম আমরা একটা প্র্যাকটিসও করব। আচ্ছা, তাহলে এই যে এই কয়টা পয়েন্ট পড়বেন। আর কি আছে দেখি। কনজিউমার প্রোফাইলিং ভালো মতো পড়বেন। কনজিউমার প্রোফাইলিং কি জিনিস? কনজিউমার প্রোফাইলিং, বিজনেস গুলো আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন, ডেটা, এগুলা কালেক্ট করে। হ্যাঁ, তাদের ব্যবসার মার্কেটিং এর জন্য বা অ্যাডভার্টাইজিং এর জন্য। হ্যাঁ, তাদের বিভিন্ন টেকনোলজি থাকে, যেমন এখানে কুকিজ বলা হয়েছে, কিংবা অন্যান্য বিভিন্ন টেকনোলজি, হোয়াট এভার ইট ইজ, তারা বিজনেস ইনফরমেশন ইউজারদের থেকে কি করে,
কালেক্ট করে। এটার এথিক্যাল যেই ইস্যুস গুলা আছে, এটার এথিক্যাল ইস্যুস গুলা কি কি? অথবা ওই যে বললাম বেসিক টেনেটস, ওগুলা থেকে অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, এরকম একটা প্র্যাকটিস আজকে আমরা করব। ঠিক আছে, ওয়ার্ক প্লেস মনিটরিং দরকার নাই, এগুলার দরকার নেই, এই অল্প অল্পই, আর পড়ার দরকার নেই। তাহলে প্রাইভেট ইনফরমেশন কি কি, প্রাইভেসি বলতে কি বুঝো, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস কি কি, ফেয়ার ইনফরমেশনের বেসিক টেনেটস গুলো, আর কনজিউমার প্রোফাইল। পারবেন না? তারপরের চ্যাপ্টার পড়ছি হচ্ছে আমরা আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তাহলে ওরকমই একই জিনিস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি বুঝো? হ্যাঁ, এই এখানে অল্প একটু লেখা আছে, এটা একটু পড়ে নিবেন। এখানে একটা বিষয় আছে, আপনাদের কিন্তু কোনো কিছু মুখস্থ করতে হবে না। যারা মিড টার্ম দিছেন অলরেডি দেখছেন যে মুখস্থ কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি যদি নিজের থেকে বুঝে লিখতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? সমস্যা কোথায়? যারা জিরো পাইছেন বিভিন্ন প্রশ্নে, কি কি প্রবলেমে পাইছেন? ইরিলেভেন্ট প্রশ্ন করছি একটা, উত্তর দিছেন আরেকটা। কুইজে দিছিলাম একটা, ওইটা আসেই নাই মিড টার্মে, ওইটা উত্তর দিয়ে রাখছেন। এগুলাতে স্যার নাম্বার আসবে। আপনি যদি খাতায় 5টা এক্সট্রা শিটও লেখেন, হ্যাঁ 5টা যদি এক্সট্রা শিটও লেখেন, এই 1 কেজি ওজন বানালেও খাতায় কোনো নাম্বার আসবে না। আর সংক্ষেপেও যদি টপিকের উপর লেখেন, নাম্বার এমনি এমনিই চলে আসে। ঠিক আছে, হ্যাঁ মেইন আইডিয়া বলতে টপিকে প্রশ্ন আসছে একটা, উত্তর দিচ্ছেন আর একটা, তাহলে তো আর ওটাতে নাম্বার আসে না। কিন্তু যারা অন্যান্য বিভিন্ন নিজেরা নিজেরা লেখা ট্রাই করছেন, নাম্বার আসে না? নাম্বার আসে, ভালোই আসে। আর লেখার সময় অবশ্যই স্পেলিং, গ্রামার মিস্টেক, এই জিনিসগুলো খেয়াল করবেন। হ্যাঁ, এগুলোর জন্য যদিও নাম্বার কাটি না, কিন্তু অনেক সময় হয় কি স্পেলিং বা গ্রামার এটা মেনটেন না করলে লেখাটা দুর্বোধ্য হয়ে যায়, বোঝা যায় না যে আপনি আসলে কি মিন করতেছেন। তখন লেখার কোয়ালিটিও খারাপ হয়, নাম্বারের কোয়ালিটিও খারাপ হয়ে যায়। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য কি কি রাইটস আছে স্যার, কি কি পড়াইছি? কি কি পড়াইছি? কপিরাইট, আর পেটেন্ট, আর ট্রেড সিক্রেট পড়াইছি। তাহলে আমি যদি সংক্ষেপে জিজ্ঞেস করি যে কপিরাইট কি, প্যাটেন্ট কি, পারবেন না? তারপরে যদি কপিরাইট আর প্যাটেন্টের মধ্যে পার্থক্য বলি, হুম, কি কি পার্থক্য কেউ বলতে পারবেন? কপিরাইট আর প্যাটেন্টের মধ্যে পার্থক্য? হুম হুম, সৃজনশীল, হ্যাঁ। আর প্যাটেন্ট ইনভেনশন, হ্যাঁ, নতুন ইনভেনশন বা টেকনোলজিক্যাল ইনোভেশনের জন্য আমাদের প্যাটেন্টটা ইউজ করা হয়। আচ্ছা, আরো কি কি আছে দেখেন। কপিরাইট খুব ইজিলি অ্যাটেইনেবল, অনেক ক্ষেত্রে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করলে পরের দিনই কপিরাইট চলে আসে। কিন্তু প্যাটেন্ট এত ইজিলি অ্যাটেইনেবল না। প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করতেও সময় লাগে, এই অ্যাপ্লিকেশন পাস করতেও সময় লাগে, অনেক খরচও হয়। কপিরাইটের তুলনায় প্যাটেন্টটা কি বেশি এক্সপেন্সিভ। তারপরে আসেন হচ্ছে কপিরাইটে আরেকটা কি সুবিধা আছে, একই জিনিস কপিরাইট করা যায়। হ্যাঁ, আমি একটা র‍্যাপ সং গাই, আপনি একটা র‍্যাপ সং গাইলেন, এমন না যে র‍্যাপ সং আমি নিজের নিজের সম্পত্তি হিসাবে ইয়ে করলাম, দুনিয়ায় যে যত র‍্যাপ সং গাবে সবাই আমাকে টাকা দিতে হবে এরকম না। আমারটা আমার, ওরটা ওর। কিন্তু প্যাটেন্ট কিন্তু এরকম না। প্যাটেন্ট কিন্তু একটা পার্টিকুলার ইনভেনশনের একটাই প্যাটেন্ট। এটা যদি দ্বিতীয় কোনো একজন সায়েন্টিস্ট মনে করেন সে জানে না, সে অনেস্টলি কাজ করছে কিন্তু 1 বছর পরে প্যাটেন্ট অ্যাপ্লাই করছে, তখন দেখলো যে অলরেডি এটা প্যাটেন্টেড হয়ে গেছে। প্যাটেন্ট একটাই হয়, একটা জিনিসের একটাই প্যাটেন্ট হয়। তারপরে মনে করেন কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্টে যে পরিমাণ শাস্তি হয়, সাধারণত প্যাটেন্টের ইনফ্রিঞ্জমেন্টে তার চাইতে অনেক বেশি পরিমাণ কি আসে, শাস্তি হয়, বা জরিমানার পরিমাণটা বেশি পাওয়া যায়, আপনার প্রোটেকশন বেশি। প্যাটেন্টে প্রোটেকশনটা বেশি। কপিরাইটের টাইমের তুলনায় প্যাটেন্টের টাইম বেশি। হয়তো কপিরাইট 20 বছর, 50 বছর, প্যাটেন্ট কিন্তু আরেকটু বেশি, দেখা যাচ্ছে 70 বছর, 100 বছর। এরকম ছোট ছোট পার্থক্য আছে। এখন আমি যদি একটা সিচুয়েশন দাঁড় করাই দিই, হ্যাঁ বললাম এরকম একটা সিচুয়েশন, আপনি আপনার এই কাজটা প্যাটেন্ট করবেন না কপিরাইট করবেন,
আপনি যে কোনো উত্তরই দিতে পারেন, কিন্তু উত্তরটা লজিক্যাল হইতে হবে। উত্তরটা লজিক্যাল হইতে হবে, তাই না? আপনার আপনার সিচুয়েশনের জন্য যদি কপিরাইটটা বেশি অ্যাপ্লিকেবল হয় তাহলে কপিরাইট করবেন। আর যদি মনে হয় না আমার সিচুয়েশনে প্যাটার্নটা বেশি অ্যাপ্লিকেবল তাহলে প্যাটার্নের পক্ষেই লিখবেন, কিন্তু লজিক দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ। এই এত ডিটেইল আর এগুলা পড়ার দরকার নাই। জাস্ট খালি কপিরাইট কি জিনিস, প্যাটার্ন কি জিনিস, এই শুরুর দিকে একটু একটু করে পড়বেন। তারপরে এই যে সফটওয়্যার, সফটওয়্যারের ব্যাপারে পড়াইছিলাম না? সফটওয়্যারের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কপিরাইট হয়, কিন্তু সফটওয়্যারটা যদি নতুন কোনো ইনোভেশন বা ইনভেনশনে কাজে লাগে, হ্যাঁ, ধরেন সফটওয়্যার একটা হার্ডওয়্যার কন্ট্রোল করে, সেই হার্ডওয়্যারটা একটা নতুন ইনভেনশন, তাহলে এই সফটওয়্যারটাকেও প্যাটেন্ট করা যায়। তো নর্মালি সফটওয়্যারের ক্ষেত্রে কি হয়, আমরা কপিরাইটটাই দেখি বেশি। আচ্ছা, ট্রেড সিক্রেট, এই যে এমপ্লয়িজ এন্ড ট্রেড সিক্রেট, এটা পড়বেন। বলেন তো, ট্রেড সিক্রেট ঠেকানোর জন্য এখানে দুইটা টার্ম লেখা আছে, নন ডিসক্লোজার, নন কম্পিট। কেউ বলতে পারবেন এই দুইটার মানে কি? নন ডিসক্লোজার এবং নন কম্পিট বলতে পারবেন? কেন, পড়াইছি না? ভুলে গেছেন? নন ডিসক্লোজার মানে হচ্ছে আপনি কোম্পানির কোনো ইনফরমেশন, ট্রেড সিক্রেট আরেকজনকে বলতে পারবেন না। যদি ইনফরমেশন লিক হয় তাহলে আপনার নামে ইয়া হবে, মামলা হবে। এটা হচ্ছে নন ডিসক্লোজার। আর নন কম্পিট মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের সময়, বলেন, যে কোনো না, যে কোনো কোম্পানি না, হ্যাঁ, ডাইরেক্ট কম্পিটিটর কোনো ব্র্যান্ডে সরাসরি জয়েন করতে পারবেন না। একটা সার্টেন টাইম কিংবা একটা সার্টেন প্রসিডিউর কমপ্লিট হওয়ার পর ওরা অনুমতি দিলে আপনি কম্পিটিটর ব্র্যান্ডে জয়েন করতে পারবেন। হ্যাঁ, ইন্টেল থেকে সরাসরি এএমডি তে যাওয়া যাবে না। তা একটু সময় লাগবে। আচ্ছা, প্লেজারিজম কি পড়াইছি না? প্লেজারিজমের উপর পুরো একটা ক্লাস নিছি। তাহলে আমি যদি একটা ছোট সিচুয়েশন দিয়ে বলি যে এই ক্ষেত্রে কি করবেন, প্লেজারিজম দূর করার উপায় কি 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 বলেন তো? সাইটেশন করা, প্যারাফ্রেজিং করা, হ্যাঁ, ইনটেক্স সাইটেশন রেফারেন্সে দেওয়া, ফুল রেফারেন্স লিস্টে দেওয়া। হ্যাঁ, ওটা আছে, ওটা দেখবো। এখন তো আমরা ফাইনালের কাজ করতেছি, সবই দেখবো, সমস্যা নেই। ও আপনারা যখন এক্সাম দিবেন তখন আমি বসে বসে ফাইনাল এই অ্যাসাইনমেন্ট দেখব। অ্যাসাইনমেন্ট জমা দিছেন সবাই? দিয়ে দিয়েন যদি কারো মিস যায়। আচ্ছা, ওপেন সোর্স, ওপেন সোর্স ভালো মতো পড়বেন। ওপেন সোর্স কি জিনিস স্যার? হ্যাঁ, যেই সমস্ত প্রোগ্রামের কোড ওপেন থাকে এবং ফ্রি লাইসেন্সিং, মানে এই কোডটা আপনি ফ্রি আপনার নিজের প্রজেক্টে ইউজ করতে পারবেন। এটার কিছু ডেভেলপমেন্ট করে আপনি আবার বিক্রিও করতে পারবেন। এগুলা কি ওপেন সোর্স। তাহলে আমি একটা সময় পড়াইছিলাম না যে ওপেন সোর্স কিভাবে ইনকাম করে? এই কয়টা পয়েন্ট একটু পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন যে ওপেন সোর্স থেকে কিভাবে ইনকাম হয়। এখানে সরাসরি লেখা নাই, কিন্তু কিছু পয়েন্ট পাবে, ক্লাসে পড়াইছিলাম। ওপেন সোর্সের একটা মস্ত বড় সুবিধা হচ্ছে ওপেন সোর্স কোডে ইরর রেট কম। ইরর রেট কম, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস যখন পড়াইছি দেখাইছিলাম যে ওপেন সোর্সে ইরর রেট যেগুলো হচ্ছে কমার্শিয়াল কোড তার তুলনায় কম হয়। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কারণ বেশি পরিমাণ মানুষ ওপেন সোর্সে কাজ করে, বাগগুলা খুব দ্রুত সলভ হয়ে যায়। কিন্তু কমার্শিয়াল কোডের যেহেতু কোডটা ক্লোজড ফর অনলি এমপ্লয়িজ, সো এমপ্লয়িজ এর নাম্বারের উপর ডিপেন্ড করে। তারপরে ওপেন সোর্স কোড যখন ওপেন থাকে তখন এই কোম্পানির উপর একটা কি হয়, মানুষের একটা রিলায়েবিলিটি চলে আসে, যে তাদের ওপেন প্রজেক্ট এত ভালো, ঠিক আছে তাহলে তাদেরকে দিয়ে একটা পেইড কাজ করাই। অথবা অনেক ক্ষেত্রে ওপেন সোর্সের যে ক্ষেত্রে একটা ইয়া থাকে যে, হ্যাঁ, বাই মি এ কফি কিংবা ডোনেশন,
সো অনেক ক্ষেত্রে তারা ডোনেশনও পায়। তো এরকম বিভিন্ন ওয়েতে কিন্তু ইনকাম আসে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা সাবধান থাকতে হবে। রিল ট্রাস্টেড সোর্স থেকে, যেমন কথার কথা আপনি উইন্ডার নামাচ্ছেন। তো সেটা উইন্ডারের ওয়েবসাইট থেকে না নামে অসাম সফটওয়্যারস ডট কম এখান থেকে নামাইলেন। তাহলে তো স্বাভাবিকভাবেই একটু রিস্ক থেকে যাবে। সো সাধারণত ওপেন সোর্স গুলা যেহেতু ওপেনই ফ্রি, সেহেতু চেষ্টা করবেন একদম ওদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ওরা অনেক ক্ষেত্রে একটু প্রসেসটা কঠিন করে। দেখা যাচ্ছে যে ইমেইল অ্যাড্রেস দিতে বলতেছে, সেইখানে ডাউনলোড লিংক পাঠায়, সেইখান থেকে ডাউনলোড করতে হয়। ওই প্রসেসের ভিতর দিয়ে যাবে। কারণ এটা তো ফ্রি, আল্টিমেটলি আপনি ইউজ করতেই পারবেন। এই মোটামুটি এই চ্যাপ্টার থেকে পড়া। আর তেমন কিছু নাই। তাহলে প্লেজারিজম, এখানে কি, কি পড়লাম? না, এই আইপি তে কপিরাইট, প্যাটার্ন, ট্রেড সিক্রেট, তারপরে হচ্ছে ওপেন সোর্স, আর হইলো আপনার প্লেজারিজম। তো এগুলা থেকে সিচুয়েশনাল কোশ্চেন আসতে পারে, পয়েন্ট টু পয়েন্ট আসতে পারে। আপনার নিজেদের মতো পছন্দ মতো ৫-৬টা করে পয়েন্ট লিখবেন। নিজেদের এক্সপ্রেশনে একটু স্ট্রং হইতে হবে। বুঝতে পারছেন? যেভাবে বাংলাটা বলতে পারেন, বাংলাটা যেভাবে লিখতে পারেন, সেভাবে ইংরেজিটাও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্টে আসি। আচ্ছা, হাই কোয়ালিটি সফটওয়্যার। হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বুঝায় এবং হাই কোয়ালিটি সফটওয়্যারের কেন দরকার? ইম্পোর্টেন্স, ইম্পোর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি। এই অংশটুকু ভালো মতো পড়বেন। এটা একটু বেশি বড় না, ছোটই। ইম্পোর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি অনেক কাজে লাগে। হ্যাঁ, বিজনেস সফটওয়্যার গুলো ইকোনমিক্যাল কাজে লাগে। তারপরে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম গুলা বিভিন্ন ক্রিটিক্যাল সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল করে, মেডিকেল ইকুইপমেন্ট কন্ট্রোল করে সফটওয়্যার গুলা। হুম? এমনকি গাড়ি ঘোড়ার, এখন তো বর্তমানে তো আপনার গাড়ির মেকানিক্যাল পার্টও আছে, আবার ইলেকট্রিক্যাল একটা পার্টও থাকে। সেটা কিন্তু পুরোটাই সফটওয়্যার দিয়ে কন্ট্রোল হয়। হ্যাঁ, গাড়ি বলেন, বাইক বলেন, যাই বলেন না কেন। তারপরে যে ডিসিশন ডিসিশন সাপোর্ট সিস্টেম, হ্যাঁ, এগুলো এই জিনিসগুলা, অর্থাৎ যেটা আপনাকে প্রেডিকশন দিবে, স্টক এক্সচেঞ্জে সফটওয়্যার গুলা, এগুলার অনেক মনিটারি যেমন অ্যাডভান্টেজ আছে, বা মনিটারি যেমন কোয়ালিটির গুরুত্ব আছে, এট দ্য সেম টাইম মানুষের হেলথ ইনজুরি কিংবা লাইফেরও রিস্ক থেকে যায়। ওকে, তাহলে আমি যদি বলি হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বুঝো, হ্যাঁ, তারপরে কোয়ালিটি সফটওয়্যার এটার গুরুত্ব কি, পারবেন না? এগুলো সবই পড়াইছি। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস বলতে কি বুঝো, এটা কেন জরুরি? এত এই যে এগুলো ছবি টবি দেওয়া লাগবে না, জাস্ট এখানে অল্প একটু পড়বেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি কেন দরকার, কে বলতে পারবেন? পড়াইছি। হ্যাঁ, হ্যাঁ। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস বা ডেভেলপমেন্ট মেথোডোলজি আসছে যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন যাবত অনেক ভুল প্রসেসে সফটওয়্যার ডেভেলপ করছে এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। সো এখন তারা একটা সার্টেন ফ্রেমওয়ার্ক ফলো করে। এই ফ্রেমওয়ার্ক গুলো ফলো করলে হাই কোয়ালিটি সফটওয়্যার আসার সম্ভাবনা বেশি। এই জন্য যে কোনো একটা সফটওয়্যার, সেটা ছোট হোক কি বড় হোক, ডেভেলপমেন্ট মেথোডোলজির ভিতর দিয়েই যায়। আপনার মেথোডোলজি পড়াইছি না? ওগুলা আসবে না। ওগুলা যেটা পড়াইছি ওটা আপনারা পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা কোর্স আসবে সিএসসি, ওইটাতে পাবেন। ওটা বেশ ডিফিকাল্ট একটা কোর্স। আচ্ছা, কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কি বুঝো? কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কি বুঝো? লিখে রাখতেছেন তো এগুলো? আচ্ছা, দেন ফাইনালি এথিক্যাল ইস্যুস অফ ডেভেলপিং সফটওয়্যার ফর সেফটি ক্রিটিক্যাল সিস্টেম। সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের ডেভেলপমেন্ট করার সময় সফটওয়্যারের কিছু এথিক্যাল ইস্যু দাঁড়ায়।
কিরকম এথিক্যাল ইস্যু? প্রথম কথা হচ্ছে এক্সটেন্সিভ কিউএ লাগে। নরমাল মেথোডোলজিতে কাজ হয় না। চেক করার পর আবার রিচেক করা লাগে। হ্যাঁ? যার কারণে কি হয়? সফটওয়্যার বানাইতে টাইম এবং কস্ট বেড়ে যায়। এটা একটা এথিক্যাল ইস্যু। অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলো এত টাইম এবং কস্ট ইনভেস্ট করতে রাজি হয় না। কিন্তু সেফটি ক্রিটিক্যাল সিস্টেমগুলোর ডেঞ্জারটা হচ্ছে এই সিস্টেমগুলো ফেইল করলে কি হয়? মানুষের হেলথ ইনজুরি কিংবা মৃত্যুর সম্ভাবনা থাকে। ফাইন্যান্সিয়াল লস না, মৃত্যু। যেমন ধরেন এরোপ্লেনের নেভিগেশন সিস্টেম, হ্যাঁ? যেমন ধরেন মেডিকেল ইকুইপমেন্টের সফটওয়্যার গুলা, হ্যাঁ? এইরকম। তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ? এই যে রূপপুরে বানাচ্ছে সেটার জন্য যে সফটওয়্যারটা ডেভেলপ হবে এগুলো হচ্ছে সেফটি ক্রিটিক্যাল। আচ্ছা, তাহলে এটা একটা সমস্যা। তারপরে আসতেছে হচ্ছে আরো কি রিডান্ডেন্ট সিস্টেম ডেভেলপ করতে হয়। অর্থাৎ ফেইল সেফ সিস্টেম লাগে। অরিজিনাল সিস্টেমটা যদি ফেইলও করে সেটার একটা ব্যাকআপ সিস্টেম ডেভেলপ করা লাগে। সেটা অনেক কোম্পানি করতে চায় না বা করার সুযোগ থাকে না। সেটা একটা প্রবলেম। তারপরে আর কি আছে? অপারেটর, অপারেটর অপারেটরের উপর একটা ডিপেন্ডেন্সি থাকে। অপারেটর যদি ভুলভাবে সিস্টেমটা রান করে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে একটা ডিসিশন নিতে হবে যাতে অপারেটর চাইলেও নিজের কিংবা অন্যের কোনো ক্ষতি করতে না পারে। ঠিক আছে? তো এই পার্টটুকু পড়বেন। পড়ে কিছু পয়েন্ট বের করবেন। এথিক্যাল ইস্যু অফ ডেভেলপিং সফটওয়্যার ফর সেফটি ক্রিটিক্যাল সিস্টেমস। বুঝতে পারছেন? আচ্ছা। এই 9000 এগুলা পড়া লাগবে না। এই মোটামুটি। হ্যাঁ। তো আমি রেকর্ড রাখতেছি। দেখি এটার কি অবস্থা, রেকর্ডটা হয়েছে কিনা ঠিক মতো।